এই মামলাটার সঠিক তদন্ত করতে চান তাহলেও কিন্তু আইসির ফোনটা সিজ করতে হবে, কারণ আইসির ফোনে কল এসছিল। যদি ওই বকটুয়ে গিয়ে যেমন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে, যদি কখনো তিনি বলেন লোকদেরকে যে অনুব্রতকে অ্যারেস্ট করতে হবে তখন অ্যারেস্ট হবে, যদি বলেন যে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে হবে তখন জিজ্ঞাসাবাদ হবে, তার আগে হবে না। আপনারা তো এটা জানেন যে অনুব্রত মণ্ডল সারা রাজ্যে যে রিগিং করে ভোট হয় তার ওস্তাদ বিশেষ। তো যিনি সব থেকে টাকা তুলে দেন, যিনি রিগিং করতে সাহায্য করেন, যাকে রাজ্যের পুলিশ মন্ত্রী বীরের সম্মান দিতে চান, তাকে সাধারণ পুলিশ অফিসাররা অ্যারেস্ট করার সাহস দেখাতে পারছে না। স্যার, একেবারেই 7 দিনের মাথায় এখনও কিন্তু অনুব্রত মণ্ডল একেবারে অধরা, কিন্তু অন্যদিকে এবিপি আনন্দের এডিটর, সিনিয়র এডিটর সুমন দে, তাকে একেবারে পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় যে কেন ওই অডিও ক্লিপটা বারংবার শোনানো হচ্ছিল তার শোতে। এই বিষয়ে কি বলবেন? পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও যে সুমন দে প্রশ্ন তুলেছিলেন, তাতেও তারা একেবারে অসন্তোষ। বীরভূমের পুলিশ থেকে এই চিঠিটা এসছে। এখন চিঠিতে কি দিয়েছে, তারা কি পেয়েছেন, সেটা খুব ভালোভাবে না জেনে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। তার বাইরে আপনারা যেটা বলছেন যে 7 দিন হয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না বা জিজ্ঞাসাবাদ করছে না, এই তো অনুব্রত মণ্ডলকে যদি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যিনি, তিনি না বলেন, তাহলে পুলিশের মধ্যে কি আপনারা মনে করেন যে এরকম সৎ নিরপেক্ষ পুলিশ অফিসার আছেন যে মমতা ব্যানার্জি চাইছেন না অথচ তাকে অ্যারেস্ট করবেন বা তাকে জিজ্ঞাসাবাদ করবেন? আমার ধারণা থাকলে এতদিন হয়ে যেত, সেরকম নেই। যারা উপরের পদে আছেন তারা নিজেরা ভালো পোস্টিংয়ে থাকার জন্যে বা ভালো পোস্টিং পাওয়ার জন্যে অন্য কোনো পুলিশ অফিসার বিরুদ্ধে কি অন্যায় হয়েছে তার জন্য তত বেশি চিন্তিত না, তারা নিজেদের পোস্টিং নিয়ে বেশি চিন্তিত। কিন্তু স্যার, একেবারেই যে পুলিশ অর্থাৎ আইসি যিনি কল রেকর্ড করেছিলেন, তিনি কেন অবৈধভাবে কলটা রেকর্ড করেছিলেন সেই বিষয়ে তার ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয়, কিন্তু এখনও অনুব্রত মণ্ডল শুধুমাত্র একটি ক্ষমার যে চিঠি, সেই চিঠি জমা দিয়েছেন, এখনও দেখাও করতে যাননি। ফোন কি কারণে সিজ করেছে সেটা আমার জানা নেই, কিন্তু যদি এই মামলাটার সঠিক তদন্ত করতে চান তাহলেও কিন্তু আইসির ফোনটা সিজ করতে হবে, কারণ আইসির ফোনে কল এসছিল। অতএব সেখান থেকে এটা দেখা যাবে যে কোন নাম্বার থেকে কল এসছিল এবং সেই যে কল নাম্বারটা, সেই মোবাইলের মালিক কে, তাহলে সে মালিককে তো তখন জিজ্ঞেস করতে হবে যে এই মোবাইলটা থেকে তিনি ফোন করেছেন না তিনি কাউকে ফোন করতে দিয়েছেন। অতএব ওসির ফোনটা সিজ করাটা কিছু খুব অস্বাভাবিক ব্যাপার নয়, তদন্তের সাথে এটা সিজ করার দরকার আছে। শাসক দলের হাত আছে বলে কি এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল বাইরে, না অন্য বিরোধী দল বা অন্য কেউ হলে তো এত? শাসক দলের শুধু নয়, রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী এবং পুলিশ মন্ত্রীর হাত আছে। আপনারা বকটুয়ে দেখেননি যে পুলিশ মন্ত্রীকে, রাজ্যের পুলিশের ডিজিকে উনি নির্দেশ দিচ্ছেন যে এই কেসটা সুচপুরের মতো করে সাজাতে হবে। আপনারা পুলিশ মন্ত্রীর কথা শোনেননি যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল, তিনি প্রশ্ন করছেন যে কেসটা কী করেছে, তার মানে কোনো অপরাধ করেননি পুলিশ মন্ত্রী রাজ্যের, তিনি মনে করেন যে অনুব্রত মণ্ডল কোনো অপরাধ করেন না। যখন আপত্তিজনক কোনো প্রশ্ন ওঠে তখন বলেন যে ওনার ব্রেনে অক্সিজেন কম যায়, তিনি বলেন না যে যার ব্রেনে অক্সিজেনই কম যায় তাকে পদে রাখা কেন। আবার গ্রেপ্তার করার পর তো তারা বলছেন যে তাকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে। তো রাজ্যের পুলিশ মন্ত্রী, শাসক দলের সর্বোচ্চ নেত্রী যদি তাকে বীরের সম্মান দিতে চান, তাহলে সেই বীরের সম্মান যাকে দিতে হবে সেই লোককে পুলিশের সাধারণ লোকেরা কিভাবে গ্রেপ্তার করেন,
পুলিশ মন্ত্রী যদি তাকে বীরের সম্মান দেন। কিন্তু এই যে একজন কর্মরত পুলিশ তার সাথে এইভাবে মা স্ত্রীকে নিয়ে তুলে অকথ্য ভাষায় কথা বলা, এরপরেও এখন অনুব্রত মণ্ডল বাইরে, আপনিও তো প্রাক্তন পুলিশ। না, শুধু যে তাদেরকে তুলে বলছে তা না, সে জানে যে ফোনটা রেকর্ড করছে, বলে রেকর্ড তো করছিস, তারপরেও এটা বলছে। তো এই যে সেটা বলতে পারছে এই জন্যেই ঘুষ করার একজন শাসক দলেরই নেতা তিনি একটা টিভি চ্যানেলে যে বক্তব্য দিয়েছিলেন সেটা যদি আপনারা দেখেন, দেখবেন যে অনুব্রত মণ্ডল তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন, তিনি সেটা ফেরত চাইছিলেন, সেই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন অনুব্রত মণ্ডল পুলিশকে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেন এবং অনুব্রত মণ্ডল সেই চ্যাটার্জিকে বলেন যে আমি সব থেকে টাকা বেশি পরিমাণ তুলে দিদিকে দিই। এবং আপনারা তো এটা জানেন যে অনুব্রত মণ্ডল সারা রাজ্যে যে রিগিং করে ভোট হয় তার একজন ওস্তাদ বিশেষ। তো যিনি সব থেকে টাকা তুলে দেন, যিনি রিগিং করতে সাহায্য করেন, যাকে রাজ্যের পুলিশ মন্ত্রী বীরের সম্মান দিতে চান, তাকে সাধারণ পুলিশ অফিসাররা অ্যারেস্ট করার সাহস দেখাতে পারছেন না। স্যার, একটি প্রশ্ন আবারও থেকেই যাচ্ছে। আমরা অভিষেক ব্যানার্জিকে বলতে শুনেছিলাম যে পুলিশে কি কেউ কিছু বললে বা পুলিশের গায়ে কেউ হাত দিলে তিনি নাকি মাথার ওপরে গুলি করবেন। সেই অভিষেক ব্যানার্জি এখন কোথায়? শুধু অভিষেক ব্যানার্জির কথা বলছেন কেন? এই যে বৈধভাবে চাকরি পেয়ে, মানে যোগ্য অযোগ্য, মানে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, সেই তালিকা কোর্টে না দেওয়ার ফলে তাদের চাকরি বাতিল হয়। তো সেই চাকরি বাতিল হওয়া মাস্টার যখন আন্দোলন করেছিলেন, তখন আমাদের পুলিশের লোকেরা তাদেরকে লাঠি মারতে, তাদের হাঁটু ভাঙতে, চোখে ব্যান্ডেজ করতে তো কসুর করেননি। তারপরেও তাদের কর্তব্যবোধ স্মরণ করানোর জন্যে প্রেস কনফারেন্স করে খুব বড় বড় কথা বলেছিলেন। সেই সব অফিসাররা এখন কোথায়? তারা তো এখন বলছেন না যে পুলিশের একজন সার্ভিং অফিসার তাকে ফোন করে যদি এরকম কথা বলতে পারে তাহলে তার বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নেওয়া দরকার, সেটা বলছেন কি? বলছেন না। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদি ওই বকটুয়ে গিয়ে যেমন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে, যদি কখনও তিনি বলেন লোকদেরকে যে অনুব্রতকে অ্যারেস্ট করতে হবে, তখন অ্যারেস্ট হবে। যদি বলেন যে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তখন জিজ্ঞাসাবাদ হবে। তার আগে হবে না, কারণ এখানে আইন অনুসারে পুলিশ কাজ করে না। পুলিশ কাজ করে এখানে শাসক দলের নেতাদের কথা মতো, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে চাকরির প্রসঙ্গ, আমরা এতদিন দেখেছি বিকাশ ভবন ভাঙচুর থেকে শুরু করে একাধিক তাদের কার্যক্রম, তারা একটি দাবি ছিল তারা পুনরায় পরীক্ষায় বসবে না, তারা যদি পরীক্ষায় বসে তাহলে আইনজীবীদেরও পরীক্ষায় বসা উচিত। আবার সেই জায়গায় গ্রুপ সি গ্রুপ ডি তারাও আবার রাস্তায়, তাদেরও একটাই দাবি, তারা ভাতাও নেবে না, পরীক্ষাতেও বসবে না। দেখুন, এটা সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে। রাজ্য সরকার বা রাজ্য সরকারের সংস্থা এসএসসি যদি কারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তার তালিকাটা দিয়ে দিতেন তাহলে তো চাকরিটা বাতিল হতো না। কিন্তু সেটা না দেওয়ার ফলে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হয়েছে। তো যাদের চাকরি বাতিল হয়েছে, কেউ 7 বছর বা এরকম সময় ধরে চাকরি করছেন, তাদের বয়স হয়েছে, সত্যিই তো ধরুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী এলএলবি পাস করেছেন, কিন্তু তাকে যদি এখন এলএলবি পরীক্ষা দিয়ে পাস করতে বলা হয় তাহলে কি সেটা তার পক্ষে এটা খুব সহজ হবে? তো সেই রকম যে শিক্ষক মহাশয়রা একসময় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করেছিলেন তাদের পক্ষে আবার পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব নাই হতে পারে, এবং যদি না হয় তাহলে তারা চাকরি পাবে না। তারপরে যে নিয়ম পরিবর্তন করে যেভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে ধরুন যে
শিক্ষাগত যোগ্যতায় যে নম্বর ছিল সেটা একদম কমিয়ে আনা হয়েছে। সেটা বেশি ম্যানিপুলেট করা যায় না, মানে ম্যানিপুলেট করা যায়ই না। যদি ধরেন যে আমি এমএতে এত % নম্বর পাই তাহলে কত নম্বর দিতে হবে, আমি মাধ্যমিকে যদি এত % নম্বর পাই তাহলে কত নম্বর দিতে, সেখানে কিছু করার নাই। তো সেখানে নাম্বারটা কমিয়ে দিয়েছে, দিয়ে নাম্বার কোথায় বাড়িয়েছে? নাম্বার বাড়িয়েছে দেখুন ইন্টারভিউ 10 নম্বর তো আগেই ছিল। টিচিং এক্সপিরিয়েন্সের জন্য তো নাম্বার দেবে, তারপরে আবার পড়ানোর জন্যে 10 নম্বর দিয়েছে। তো ইন্টারভিউয়ে আগে 10 নম্বর, এই 10 নম্বর তো 20 নম্বর হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় আছে যে কোনো পরীক্ষায়, লিখিত পরীক্ষা যত হয় তার 15%-এর বেশি ইন্টারভিউ নম্বর রাখা যায় না। তো এই সুপ্রিম কোর্টের রায়টা যদি কেউ কোর্টে সাইড করে তাহলে যে নোটিফিকেশন হয়েছে সেটা এমনি বাতিল হয়ে যাবে।